পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, সিরা গেঞ্জি পরে ঘুরতা। এখন টসটসা গাল হইছে টমেটোর মতো। কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও, আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন? ছোট মুখে তো বড় কথা বলা ভালো না। যে আমি আজকে আপনাদেরকে বলি, দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইলা এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কলা বলে, কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই। আমি মরে যেতে পারি, আমাকে গুলি করে মারতে পারে, কিন্তু গণতন্ত্র কিন্তু এদেশে আসবেই। এবং এদের কারো জামানত বাঁচবে না। রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষাটা হলো মিথ্যা কথা বলা। এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা, টাউটের মতো রাজনৈতিক টাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে। এদের হাতে দেশ, এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের। এরা কারা? যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন 20 বছর পরে হবে, 15 বছর পরে হবে, মিনিমাম 10 বছর পরে হবে। ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন। জামাতে ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির, এবং জামাতে ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তিযুদ্ধ কথাটা থাকবে। পৃথিবীর ক্যালেন্ডারে 1971 সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতায়, যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা, স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না। কাজেই তারা বিভিন্ন ক্যামোফ্লেজ করে রং বেরঙের দল সাজাচ্ছে, এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক পার্টি, না জাতীয় নাগরিক পার্টি। এটা হলো তাদের তরুণ দল, এটা হলো তাদের ফেস। এই ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ করবে। এই কথাটা আমি বলে দিলাম, কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে, এরা ফুল দিতে গেল কেন? এরা কি বাংলাদেশ বিশ্বাস করে? বাংলাদেশ বিশ্বাস করলে কি এরা কি বলে সেকেন্ড কি রিপাবলিক তো থাকে না? আমি তো উম্মি মানুষ, লেখাপড়া জানি না তো। সেকেন্ড কি সেকেন্ড রিপাবলিক বলে, সেকেন্ড রিপাবলিক। হ্যাঁ, সেকেন্ড রিপাবলিক বলে। ওই বেটারা সেকেন্ড রিপাবলিক তো পাকিস্তান, ওখানে যাস না কেন? ওই করাচি যা, লাহোর যা, রাওয়ালপিন্ডি যা, ইসলামাবাদ যাই, হ্যাঁ নাকি? আল্লাহ রে ছেলেরা, তোমাদেরকে কে যে কি শিক্ষা দেয়? বাংলা ইংরেজি গুলা শিখছো, সুন্দর সুন্দর ইংরেজি। হ্যাঁ, তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে, যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে। হায়রে বাবারা, গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো, দেশদ্রোহিতার মামলা হইতো। ওই স্বীকারই করো না। সেকেন্ড রেভলিউশন চাও, সেকেন্ড রিপাবলিক চাও, আর অর্থাৎ এইটা কোনো দেশ না। তোমরা দেশে কোনো সংবিধান নাই, তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে? ও বাবারা, কোন বৃন্তের ফুল তোমরা? তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা? তোমাদের গাছের শিকড় কোথায়? তোমাদের বাপ দাদারা কি মুক্তিযুদ্ধে গেছিল? একটু লিস্টটা দেও আমাদেরকে, নাহলে আমাদের লিস্টটা নেও। আমরা কারা? এগুলো কি করতেছো? মানুষকে এত অপমান করতেছো, দেশকে এত অপমান করতেছো কেন? তারা বলতেছে যে 72-এর সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে, এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে। এই গণপরিষদ নির্বাচন জিনিসটা আসলে কি? এবং তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। ওই যে পাকিস্তানের জামাতের আমির, তার নাম হইল হাফিজ নাইমুর রহমান। সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে, তারা বাংলাদেশ বানাইছিল, এখন তারা এটা চায় না, এখন আমাদের সাথে এসে মিল হবে, আপনারা রেডি হন। ওই ওদের সাথে হইল এদের মিল। আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে, কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম।
এবং আজকে আমি যে কথাগুলো বললাম, রাজনৈতিক দলগুলো যারা বলে না, এই ছেলেপেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওইদিকে নিয়ে যাবে। এবং আজকে আমি যে কথাটা বললাম, এটা 3 মাস বা 5 মাস বা 6 মাস পরে এই বড় বড় দলগুলা বলবে, তখন বুঝবে তারা কত ধানে কত চাল। দেশ ওই দিকে যাচ্ছে। ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে, দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না। বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায়, তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড পয়েন্ট, নীতি, আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না, সব শেষ করে দিতে চায়। কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্লানির প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে। এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা, তার সরকার। গত 15 বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে, ফ্যাসিজম চালাইছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে, তাদের আজকে এমন বিচার হওয়া উচিত। যারা গত 15 বছর দেশ চালাইছে তারা, আমি যে বলতাম, আমি সবসময়, এই শেখ হাসিনা, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার নিজে ডুববেন, আপনার মহান পিতাকে ডুবাবেন, দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন। এটা এবং আজকে সত্যে পরিণত হয়েছে। এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয়, আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না, বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন আদর্শিক লোক হিসাবে, মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি। আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মীর জাফরের সন্তান নাকি সিরাজউদ্দৌলার সন্তানও আছে। আমি এটা দেখতে চাই। এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি, না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, মানুষের শক্তি? শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই। যদি না দেখতে চাই, একদিন বিষকায় মরে যাম যদি একা একা হই। যদি মানুষ না থাকে সাথে, যে আমি যদি ভুল হই, যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই, কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম, সেদিন আমি আত্মহত্যা করব। আমার এখন আর সহ্য হয় না। ইউনূস সাহেব কেন পা দিছেন? আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবরও নিব, কিন্তু কার কি জন্মগত অবস্থান, কার কি পারিবারিক অবস্থান, কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক, এইগুলা কিন্তু নিব। এই দেশ কিন্তু ওইদিকে যাচ্ছে। এত জটিলতার দিকে যাওয়া উচিত না। জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে, ক্ষমতাটা, দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে। এই সব হবে না। অন্তত বাসে 3 ঘন্টা যাবত ডাকাতি হবে না, দিনে রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না, মব জাস্টিস হবে না, আগুন দিয়া বাড়ি পুড়বে না। এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে, কেউ যায় না আগায়া। এটা হবে না। জনগণের প্রতিনিধি আছে, ইউনূস সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে, কেন করতেছেন ইলেকশন না দিয়া? কি আপনার ইচ্ছা? কি সংযোজন আপনি করবেন? কি সংস্কার আপনি করবেন? আচ্ছা, এই আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি। এই যে নতুন দলের একজন নেতা জনাব সার্জিস আলম, উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না। এটার মাধ্যমে সে আসলে কি করতে চায়? নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দড়ি থেকে উঠানো এত সহজ, এবং তাকে কি এত দ্রুত নির্বাচন, তাহলে কি হবে নির্বাচনটা? আপনি নির্বাচনের কথা বলছেন, তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে আমি আপনাকে বলি, একটা পিতার অনেক ধরনের, একটা মানুষের অনেক সন্তান থাকে, সুসন্তান থাকে, কুসন্তান থাকে। আর একটু ইজ্জত করে কইলে বলা যায় বেত্তুমিস থাকে, বেয়াদব থাকে। আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে। এই বিপদটার মাঝে আজকে পড়ছি, বেয়াদবদের বিপদটার মাঝে। ও কি জানে? ওর বাপে জানে। ওর বাড়ি থেকে 500 350 কিলোমিটার, বাপে ওর বাড়ি তো পঞ্চগড়ে। কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে ঝুলাইতে? ও কেন গিয়া ওই যে
আইসিটিতে জিজ্ঞাসা করে না, ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটর, তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে? মিনিমাম 15 বছর সময় লাগবে। এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন, তাইলেই বুঝবেন। সালাম সাহেবের, টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন, ফাঁসির অর্ডার হয়েছে 11 সনে, কিন্তু 24 সন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় নাই, কারণ এপিল আছে। এপিল অনেক দেরি হয় একটা মানুষকে। তাইলে আপনি 15 বছর যদি ধরি, এই ছেলেটা বলে যে ফাঁসি নাকি, ফাঁসিতে যদি ফাঁসিতে আইনগত ভাবে হয় তাহলে 15 বছর আপনারা থাকবেন ক্ষমতায়। হ্যাঁ, কিসকি বান্দির ফুতের নাম সুলতান খা। হ্যাঁ, সুলতান খার ছেলেরা, আল্লাহ, দুনিয়া কিন্তু এরকম থাকবে না, থাকা উচিত না। এই দেশ কিন্তু এরকম থাকবে না, মানুষ কিন্তু থাকবে। যারা বাঙালি জাতিকে চিনে না তারা এরকম কথা বলে। 1000 বছরের বাঙালি ইতিহাস,